বন্ধুরা, আজকের গল্পটি সত্য ঘটনা অবলম্বনে। বাবা ছিলেন প্রচন্ড রাগী। মা সর্বদা তার ভয়ে তটস্থ হয়ে থাকতেন। সপ্তাহ 15 দিন পর পর বাবা 2-3 দিনের জন্য বাড়িতে আসতেন। মা কখনো বাবার সামনে ভালো খাবার দিতে পারেননি। রান্নাটাও কেমন জানি ছিল স্বাদহীন। বাবা ব্যবসায়ী, পুরো সংসারের খরচ বহন করেও বহুদিন পর তার ভাগ্যে শুধু তরকারির ঝোল দেখে বাটি ছুঁড়ে ফেলে দিতেন। মা সেই তরকারির দিকে অসহায়ভাবে তাকাতেন চাতক পাখির ন্যায়। বাবার বকাঝকা যেন মায়ের কানেই যেত না। শুধু শান্ত ভঙ্গিতে একবার বলতেন, তরকারিটা ফেলে দিতে নাই পারতেন। সেদিন মা আমাদের 2 বোনকে নিয়ে ভাত খেতেন লবণ পানি মাখিয়ে। চেঁচামেচি শুনে বড় চাচি উঁকি দিয়ে বাবাকে ডেকে নিয়ে যেতেন। কি সুন্দর পরিবেশন করে বাবার সামনে তুলে দিতেন মাছের বড় পিস, কখনো বা মাংস। আমরা ছিলাম যৌথ পরিবার। সংসারে যাবতীয় বিষয় ছিল দাদির হাতে। খাওয়া, ঘুম, কাপড়, পড়াশোনা সহ সবার সিদ্ধান্ত দাদিই নিতেন। তার কথার উপরে কোনো মতামত চলবে না। অবশ্য বড় চাচি দাদিকে এতটা মান্য করে চলেন না। চলবেন বা কিভাবে? বড় চাচা যে পাশেই আছেন, সব লক্ষ্য করছেন। বড় চাচা ছোটখাটো কাজ করতেন। এছাড়াও তার দায়িত্ব ছিল বাবার দেওয়া টাকায় বাড়ির সমস্ত খরচ চালানো। পরিবারের সদস্য সংখ্যা ছিল বেশি। বড় চাচির 5 মেয়ে 3 ছেলে। ছোট ছোট বাচ্চা কাচ্চা নিয়ে ওনার কষ্ট হতো সংসারে কাজ করতে। তাই আমার মা সবটুকুই সামলান। একা হাতে কাটাকুটি, রান্নাঘর পরিষ্কার সহ সবকিছুই। দাদি পাশে বসে থেকে শুধু লক্ষ্য করতেন। কোনো ভুল হলে সেটা ধরিয়ে দিতেন। দাদি তরকারিতে বেশি বেশি ঝোল দেওয়ার কথা বলতেন, যাতে সবাই খেতে পারে। রান্না শেষ হলে বড় চাচি তা ভাগ করে 1 বাটি ঝোল আমার মায়ের হাতে তুলে দিতেন। সেই ঝোল দিয়ে আমরা মা মেয়েরা ভাত খেয়ে নিতাম। অনেক সময় মায়ের ভাগে একটু ঝোলও পড়তো না। তখন মা লবণ পানি ঢেলে ভাত নিয়ে খেতেন। আমরা কখনো কোথাও বেড়াতে যেতে পারিনি। মায়ের জন্য যাওয়া হয়নি। দাদি মাকে একদিনের জন্য ছাড়তে নারাজ। মা কোথাও গেলে সংসার সামলাবে কে? সেই ভোর 4টায় রান্নাঘরে ঢুকে দুপুর 3টায় মা বের হতেন। আঁচল ঘামে জবজবে চোখ মুখ কপাল মুছতে মুছতে ক্লান্ত অবসাদ শরীর নিয়ে তবুও মা হাসতেন। পুকুরে তাড়াতাড়ি একটা ডুব দিয়ে এসে পুনরায় কাজে মন দিতেন। মায়ের মধ্য যেন অসুস্থতা, খারাপ লাগা কিছুই ছিল না। কোনো চাওয়া পাওয়া ছিল না। মা খুব পান খেতেন। সেই জন্য বোধহয় মৃত্যুর আগে দাদা নিজ হাতে যত্নে গড়া সুপারি গাছগুলো মায়ের নামে দিয়ে গেলেন। কিন্তু বেশিরভাগ সুপারি বিক্রি করে দাদির হাতে টাকা জমা হতো। শুকনো কাঠের মতো শরীরে একটি জীর্ণ শীর্ণ শাড়ি পেঁচিয়ে মুখে এক খিলি পান নিয়ে বিকেলে মা আমাদেরকে নিয়ে বসতেন। মাকে অপরূপ দেখাতো। পালাক্রমে আমাদের 2 বোনের মাথায় বিলি কাটতেন। কেন জানি দাদির এটা পছন্দ ছিল না। চোখ মুখ শক্ত করে কোনো না কোনো কাজ মায়ের হাতে ধরিয়ে দিতেন। মাকে আমরা সম্পূর্ণভাবে পেতাম রাতে ঘুমানোর সময়ে। 2 বোন দুদিক থেকে মাকে জড়িয়ে ধরে গল্প বলার বাহানা করতাম। মা আমাদের মাথায় হাত বুলিয়ে গল্প করতেন। মায়েরও যেন ঘুমও ছিল না। ক্লান্তিহীনভাবে সারা রাত হাত পাখা দিয়ে বাতাস দিতেন। মা খুব শখ করে একটা মুরগি পালতেন। চোখে চোখে রাখতেন তাকে। মুরগিটা যখন ডিম পাড়া শুরু করলো, তখন আমাদের 2 বোনের খুশির সীমা ছিল না। আমরা যখন তখন ডিম ভাজি খেতে পারতাম। বিদঘুটে স্বাধীন ঝোল খেতে হতো না। তবে মাকে কখনো খেতে দেখিনি। একদিন মা অনেকগুলো ডিমে মুরগিটাকে বসিয়ে দিয়ে বললেন, এর থেকে নাকি বাচ্চা ফুটবে। শুনে আমাদের 2 বোনের কৌতূহলের যেন শেষ নেই। আমরা চাপা আনন্দ নিয়ে অপেক্ষা করতে লাগলাম। সত্যি সত্যি একদিন ডিম থেকে ছানাগুলো বের হয়ে এলো। কি সুন্দর দেখতে, এত নরম তুলতুলে, দেখেই কত আদর করতে ইচ্ছে করে। আপা আর আমি বাচ্চাগুলোকে চাল দিতাম। আমাদের সমস্ত অনুভূতি ছিল সেই মুরগির বাচ্চাগুলোকে ঘিরে। বড় চাচি শিম গাছ লাগিয়েছেন। প্রায় সেখানে আমাদের মুরগি ছুটে যায়। কি জানি কুটকুট করে খায়। সেই জন্য একদিন বড় চাচি লাঠি দিয়ে মুরগির পায়ে আঘাত করলেন। এরপর থেকে মুরগিটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতো। শেষ কয়েকদিন আর দাঁড়াতে পারেনি, মুরগিটা মারা গেল। ওর মৃত্যুর পর বাচ্চাগুলোও কেমন করে জানি একটা একটা করে হারিয়ে গেল। হয়তো কোনো পাখি নিয়েছে, কোনোটি আবার বিড়ালে মেরে ফেলেছে। মাকে জিজ্ঞেস করলাম কেন ওরা মারা যাচ্ছে। মা বললেন, মা ছাড়া সন্তানরা বাঁচে না রে মা। বাঁচলেও সেই বাচ্চাটা বাঁচার মতো হয় না। মা মানেই যে ছায়া, ছায়া ছাড়া দেহ হয় না। ছায়া সরে গেলে দেহের অস্তিত্ব থাকে না। মুরগিও তার সব বাচ্চাগুলো মারা যাওয়ার পর মা খুব কেঁদেছিলেন। আমাদেরও বড্ড খারাপ লেগেছিল।
এরপর মা কখনোই আর কিছু লালন পালন করেনি। শখের বশে যে সবজির বাগান করেছিলেন সেটিও নিজের হাতে উপড়ে ফেললেন। তখন সংসারের খরচ আরো বেড়ে গেল। মায়ের ফলানো সবজি আগে রান্না করা হতো, বাজার থেকে কেনা হয়েছে খুবই কম। প্রতিবার ঈদে বাবা একসাথে সবার জন্য জামা কাপড় কিনে নিয়ে আসতেন। আর প্রতিবারই মা নিজের কাপড়ের বদলে ঘরের জন্য কোনো জিনিস কেনার আবদার করতেন। কখনো প্লেট, কখনো গ্লাস, কখনো আবার বিছানার চাদর। ঈদে কখনো মাকে নতুন কাপড় পরতে দেখিনি। শেষবার ঈদে মা বিছানার চাদর কেনার কথা বলায় তা আনা হলো। ঈদের দিন সেটি বিছানোর পর আমরা দুই বোন নতুন জামা পরে নতুন বিছানার চাদরে গড়াগড়ি খেতে লাগলাম। মা তার স্বভাব মতো হাসছেন। বাবা আমাদের পাশে বসেছিলেন। মাকে বললাম আমাদের সাথে এসে বসতে। তিনি ইতস্তত বোধ করে মানা করলেন। আমি নাছোড়বান্দা হয়ে জিজ্ঞেস করায় বলে উঠলেন, নতুন চাদর নোংরা হয়ে যাবে রে মা, আমি যে অপরিষ্কার। শুনে খুব অদ্ভুত লাগলো। আমি বললাম, কেন তবে তুমি নতুন পোশাক নাওনি মা? তুমি নিলে আমাদেরও পাশে বসতে পারতে। আমার কথা শুনে বাবা কেমন করে জানি চমকে উঠলেন। মায়ের দৃষ্টি ফ্যাকাশে, থমথমে মুখ নিয়ে বাবা উঠে ঘর থেকে বের হয়ে গেলেন। মা আমাকে আঁকড়ে ধরে বললেন, কেন অমন করে বললি মা? দেখলি তো তোর বাবা রাগ করে চলে গেছেন। বাবা অনেকক্ষণ পর একটি ব্যাগ নিয়ে ফিরে এসে মাকে ডেকে হাতে ধরিয়ে দিয়ে বললেন, এক্ষুনি পরে নাও, এই মুহূর্তেই। ব্যাগে একটি শাড়ি। মাকে দ্বিধাবোধ করতে দেখে বাবা ধমকে উঠলেন। বাবার ভয়ে মা তাড়াহুড়ো শাড়ি পরে নিলেন। খয়েরি রঙের ডোরা কাটা সবুজ নীলের শাড়িতে মাকে দেখতে অপরূপ লাগছিল। রান্নাঘরে যেতেই দাদি চোখ মুখ শক্ত করে প্রশ্ন করলেন, তুমি না বিছানার চাদর কিনেছো, তবে আবার নতুন শাড়ি কেন? মা উত্তর দেওয়ার আগেই আমি বলে উঠলাম, বিছানার চাদর তো আর গায়ে দেওয়া যাবে না দাদি, চাদর না বিছিয়ে রাখতে হয়। উত্তরটা দাদির পছন্দ হলো না। মুখ কালো করে মাকে বললেন, কি শিক্ষা দিচ্ছ মেয়েদের? পরেরটুকু শোনার আগেই মা দ্রুত আমাকে রান্নাঘর থেকে বের করে দিলেন। দিন যাওয়ার পাশাপাশি বুঝতে পারলাম আমি হচ্ছি মায়ের ঢাল। এমনিও সারাক্ষণ আমি মায়ের পিছু পিছুই থাকতাম তার আঁচল ধরে। কেন জানি কাউকে আমার ভয় করতো না। বড় চাচাকেও একদিন বলে ফেলেছিলাম, চাচির বিয়ের সময় কি তার বাবা মা আমার মাকে পাঠিয়েছিলেন? এই কথা শুনে বড় চাচা খুবই হইচই করেছিলেন। প্রায় তিনি আমার মাকে এটা সেটা ফরমাইশ দিতেন। আমার তা একদমই ভালো লাগতো না। আজকাল দাদিও খুব সতর্কভাবে চলেন। আমার কথাবার্তার জন্য আড়ালে নিয়ে মাকে বকাঝকা করেন। মা শুধু দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলেন, এমন করিস না খুকি, বড়দের সাথে এভাবে কথা বলতে নেই। মায়ের কাজে এখন আমি টুকটাক সাহায্য করতে পারি। তরকারিতে লবণ দেই, আবার লবণ হয়েছে কিনা সেটাও পরখ করতে পারি। বাবা আগের মতোই সপ্তাহে আসেন। মা একবার আলু ভর্তা করার সময় আমি ভর্তাটা মাখিয়েছি। বাবা খেতে বসলে উদ্দীপনা নিয়ে বললাম, দেখো না বাবা, খেতে অনেক মজা হয়েছে তাই না? আমি মাখিয়েছি। বাবা হেসে উঠলেন, পাগল মেয়ে, আসলে তুই হাত দেওয়াতেই মজা হয়েছে। বাবাকে কখনো মায়ের কোনো কিছু নিয়ে প্রশংসা করতে দেখিনি। মা এ নিয়ে কিছু না বললেও বুঝতে পারি এ নিয়ে মায়ের মনে কত আঘাত। অবশ্য মায়ের প্রশংসা করার মতো কিচ্ছু ছিল না। রান্নাটা এত বিচ্ছিরি, ইস, এত ঝোল দেয় কেউ? একদিন হঠাৎ দাদি তার বোনের বাড়িতে বেড়াতে গিয়ে রাতে থেকে গেলেন। সেই রাতে মা রান্না করার সময় বড় চাচি বললেন, ঝোল বেশি দিও না, তুমি তোমার মতো করে রেঁধে ফেলো। মায়ের হাতের মাঝের ঝোলটা সেদিন কত মজা হয়েছিল, আজও তার স্বাদ ভুলিনি। বাবাও সেদিন ছিলেন, আমাদের মতো অনেক মজা করে খেলেন। এটা যে মায়ের হাতের রান্না তা যেন বিশ্বাসই হলো না। মেঘবতী মায়ের জানি কি হয়েছে, সারাক্ষণ শুয়েই থাকেন, কাছে গেলেই বলে ওঠেন, পায়ে একটু দাঁড়িয়ে থাক খুকি, কখনো বা হাত টিপে দেওয়ার কথা বলেন। মাকে কত জ্বর নিয়েও রান্না করতে দেখেছি, কিন্তু সেবার মা উঠতে পারলেন না। রান্নার কাজ তখন বড় চাচি সেরে ফেলতেন। রান্না শেষে দাদি গুনে মাত্র 3 চামচ ঝোলের বাটি তুলে দিতেন আমার হাতে। মায়ের মুখটা কেমন ফ্যাকাশে দেখাতো। তিনি ভাত খেতে চাইতেন না, মুখটা না তিতা তিতা লাগছে, আঁচলে মুখ চেপে বলতেন, বোনকে নিয়ে খেয়ে নে খুকি, আমার যে খিদে নেই। একটানা 2 দিন মা কিছুই খাননি। তৃতীয় দিনে মা বললেন, খুকি তোর বড় চাচির কাছ থেকে একটা বেগুন আনতে পারবি? খুব ভর্তা খেতে ইচ্ছে করছে। বড় চাচির বেগুন গাছে প্রচুর বেগুন এসেছে, প্রায়ই পোকামাকড়ে তা খেয়ে নেয়। বড় চাচির কাছে চাওয়ার আগেই দাদি মুখ কালো করে বললেন, যার যা খেতে ইচ্ছে করে সে যেন সেসবের যত্ন নিজেই করে। দাদির কথায় আমার গা জ্বালা দিয়ে উঠলো। অনেকটা চিৎকার করে উঠলাম, কেন এতদিন আমার মায়ের সবজি খাওনি?
মা ভয়ার্ত কণ্ঠে ডাকলেন, খুকি খুকি রে, চলে আয় না মা, খাবো না। বিছানায় থেকে 3 দিনে মায়ের অবস্থা আরো খারাপ হয়ে গেল। দাদি জানালেন বাবা আগে ফিরুক, এরপর যা করার তা ভাবা হবে। চতুর্থ দিনে মা আমার হাত ধরে বললেন, তোর মিষ্টি চাচিকে ডাকতে পারবি? মিষ্টি চাচি হলেন আমাদের এক প্রতিবেশী। মায়ের সাথে তার খুব ভাব। আমি ছুটে গেলাম। সেদিন দাদি, বড় চাচি সহ সবাই এক বিয়ের দাওয়াতে গিয়েছিল। বাড়িতে শুধু আমি আর মা। মা জোর করেছিলেন যেন আমিও যাই, কিন্তু মাকে ছেড়ে কোথাও যেতে আমার ইচ্ছে করে না। মিষ্টি চাচি মায়ের অবস্থা দেখে আঁতকে উঠলেন। এ কি রে, তোর বাপকে খবর দেওয়া হয়েছে? কবে আসবে? বুঝলাম না, বাড়িতে এমন একজনকে রেখে ওরা বেখবর হয় কিভাবে? মা শুকনো ঠোঁটে হেসে বললেন, কেন তুমি ভয় দেখাচ্ছ আমার মেয়েটাকে? এরপর আমার দিকে তাকিয়ে বললেন, একটু পান নিয়ে আসবি, খুব খেতে ইচ্ছে করছে। আমি ঘরের প্রতিটি জায়গায় খুঁজেও পান পেলাম না। এমনটা সচরাচরই হয়। খুব রাগ হলো দাদির উপরে। আজ আসুক, ঝগড়া বাঁধাবো। কেন করে এমন আমার মায়ের সাথে? একটু পানি তো শুধু খেতে চায়, আর কি। আমি ছুটলাম প্রতিটি বাড়িতে, প্রতিটি ঘরের দরজায়। অবশেষে একজন প্রতিবেশীর কাছে পান পেলাম। এসে দেখি আমাদের দরজায় কয়েকজনের ভিড়, আর মা ঘুমিয়ে আছেন। মাকে কখনো এভাবে ঘুমোতে দেখিনি। কি চমৎকার ভাবে ঘুমিয়ে আছেন। মিষ্টি চাচিকে দেখলাম আঁচল দিয়ে শুধু চোখ মুছছেন। আমাকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বললেন, তোর মা ঘুমাচ্ছে, আর কখনোই উঠবে না তোর মা। এবার ঘুমানোর সময় পেয়েছে, শান্তির ঘুম। আমি কিচ্ছু বুঝলাম না। মাকে দেখে মনে হচ্ছে একটি ফুল। কতক্ষণ পর বড় চাচিরা ফিরে এলো, বাবাও আসলেন। আপার চোখে পানি। কেন সবাই কাঁদছে? আমার মা তো ঘুমাচ্ছে, ভালো আছে, শান্তি পাচ্ছে। কেন ওদের আমার মায়ের সুখ সহ্য হয় না? মায়ের মৃত্যুর 5 দিনের মাথায় দাদি বাবাকে বললেন, আমাদের 2 বোনকে যেন নানা বাড়ি দিয়ে আসেন। এখানে নাকি আমাদের খেয়াল রাখার কেউ নেই। এরপর আবার আমার সমবয়সী চাচাতো বোন কানে কানে শোনালো, দাদি নাকি আমাদের জন্য নতুন মাকে নিয়ে আসবেন। ওর থেকে এই কথা শুনে খুব লজ্জা লাগলো। এটা আবার কেমন কথা? মা কি নতুন করে আনা যায়? রাতে বাবাকে জিজ্ঞেস করলাম, মা কাকে বলে বাবা? বাবা আদর করে আমায় টেনে পাশে বসিয়ে বললেন, যে সন্তান পেটে রাখে, লালন করে, সব খেয়াল রাখে, সেই তো মা। তাহলে কেন দাদি নতুন মা নিয়ে আসার কথা বললেন? আমি তো বড় হয়ে গেছি। আমার মা আমার অনেক যত্ন করেন। বাবা আমার কথায় কেমন জানি আনমনা হয়ে গেলেন। পরক্ষণে হু হু করে কেঁদে উঠলেন। বাবার কান্নার অর্থ আমি বুঝতে পারিনি। বাবা পুনরায় ব্যবসার কাজে চলে গেলেন। বড় চাচি দাদির মাতব্বরি পছন্দ করতেন না, তাই তিনি একা একা দুপুরের রান্না সকালে সেরে ফেলতেন। রাতের জন্য সন্ধ্যার আগে দাদি আমাদের 2 বোনকে নিয়ে রান্নার কাজে বসতেন। দাদির সমস্ত ফরমাইশ ছিল আমাদের 2 বোনকে। ঘরের কাজের জন্য পড়াশোনা থেকে সেই কবেই মন উঠে গেল, টেরই পেলাম না। আপা ক্লাস 5-এ ফেল করার কারণে আর পড়াশোনা করবে না বলে জেদ ধরলো। দাদি যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। বাবা দিশেহারা। দাদির সাথে বাবার ভীষণ কথা কাটাকাটি হলো। দাদি চান আমাদেরকে যেন নানা বাড়িতে রেখে বাবা পুনরায় বিয়ে করেন। কিন্তু বাবা দাদিকে বলে দিয়েছিলেন আর বিয়ে করবেন না। আমাদেরকে বললেন, তোর মায়ের সাথে অনেক অন্যায় করেছি রে মা, আর পারবো না। আজ তোদের সুখের কথা চিন্তা করে যদি আরো বিপদ বাড়ায়, তবে তোর মা আমাকে কখনোই মাফ করবেন না। বাবা সেদিনই আমাদেরকে নিয়ে আলাদা হয়ে গেলেন। দাদি যেন রাগে জেদে পাথর। বড় চাচা অবশ্য আপত্তি করেননি, তবে তিনি ব্যবসা ভাগ করার হুকুম দিলেন। 3 দিন পর বিদেশ থেকে ছোট চাচাও ফিরে এলেন ব্যবসার অংশের জন্য, যাকে কিনা আমরা কখনোই দেখিনি। বাবার ব্যবসা ভাগ হয়ে গেল। আশ্বাস দিয়ে আমাদেরকে বললেন, তোরা কি একটু কষ্ট করতে পারবি না মা? বাপে মেয়ে 3জনে দিনগুলো কাটিয়ে দেবো, কেমন? আমি বলেছিলাম, আমরা অবশ্যই ভালো থাকবো বাবা। আপা প্রথমে কিছুটা কেঁদেছিল, পরে সব ঠিক হয়ে যায়। বাবা এক হাতে সব কাজ করেন, জমানো টাকা অল্প অল্প করে খরচ করতে লাগলেন। আমরাও আবার পড়াশোনায় মনোযোগ দিলাম। সকালে 3জনে মিলে রান্না সেরে ফেলি, বিকেলে আবার রাতের রান্না। বাবা থাকাকালীন সময়টা কখনোই বিষাদে ভরেনি। আমাদের দিনগুলো সুন্দরভাবে কাটছিল। বাবা তখন কঠোর পরিশ্রম করতেন। বাড়ি বানানোর কাজ শুরু করলেন। ঘর বাহির সব একা সামলানোর পরেও বাবার মুখে ক্লান্তির চিহ্ন ছিল না। সারাক্ষণ মায়ের কথা বলতেন। বাবার আক্ষেপের শেষ ছিল না। কেন তিনি আগে আলাদা হননি? কেন মায়ের কথা ভাবেননি? আরো আগে এই সিদ্ধান্ত নিলে হয়তো মা আজ আমাদের সাথেই থাকতে পারতেন। আমার চাপা মনের মা সবই নিজের মনে চাপা রেখে হারিয়ে গেলেন। কি নিদারুণ ছিল তার ভাগ্যকে মেনে নেওয়া। অভিযোগহীন কাটিয়ে দিয়েছিলেন 12 বছর। বাবা বলতেন, যাই করি না কেন, কখনো তোদের মায়ের মতো যে করতে পারবো না।
তোর মা অসাধারণ মানুষ ছিল, আমি তার মতো করে পারছি না। বাবা আগে পান খেতেন না, কিন্তু মায়ের মৃত্যুর পর পান খাওয়া শুরু করেন। এটা নাকি তাকে মায়ের কথা মনে করিয়ে দেয়। বাবা খুব নিঃসঙ্গ হয়ে পড়েছিলেন। মায়ের প্রতি তার এত প্রেম ভালোবাসা হয়তো নিজেও আগে টের পাননি। দাদি 1 বছর থেকেছিলেন বড় চাচার ঘরে। এরপর তাদের মধ্যে মনোমালিন্য শুরু হয়। তখন পালাক্রমে ফুপুদের বাড়িতেও থাকতে শুরু করলেন। মাঝখানে নাকি আবার একা একা থাকতেন, নিজের সবকিছু আলাদা। 11 বছর পর দাদি প্রথমবারের মতো আমাদের বাড়িতে আসলেন। শরীর আর আগের মতো নেই, বেশ শুকিয়েও গেছেন। চোখে মুখে স্পষ্ট দুর্বলতার ছাপ। এর মধ্যে আবার আছাড় খেয়ে পা ভেঙে গেছে। দাদির চোখে আগের মতো রুক্ষ দৃষ্টি নেই। কেমন জানি মায়া ভরা চাহনিতে যেন পৃথিবীর সমস্ত অনুতপ্ততা ঝরে পড়ছে। দাদির কাপা ঠোরজোড়া দেখেই আমি অনেক কথা বুঝে নিলাম। কণ্ঠেও আগের সেই তেজ নেই, ক্ষমা চাওয়ারও যেন কোনো ভাষা খুঁজে পাচ্ছিলেন না। তিনি শুধু এতটুকুই বলতে পারলেন, আমি তোদের মায়ের সাথে অনেক অন্যায় করেছি, আমায় মাফ করে দিস বোন। আপা ভীষণ রেগে গিয়েছিলেন এই কথা শুনে। আমি তাকে শান্ত করলাম। বাবা চুপ করেছিলেন। আমি দাদির হাত আমার হাতে নিয়ে শুধু জিজ্ঞেস করলাম, কেন তুমি এমন করলে দাদি? আমার মায়ের কি ভুল ছিল? দাদি কোথায় যেন হারিয়ে গেলেন। খানিকটা দ্বিধাবোধ করে উদাস কণ্ঠে বললেন, তোর মাকে আমার শুরু থেকেই পছন্দ ছিল না। তোর দাদা ব্যবসা করতে গিয়ে একবার বিপদে পড়েছিলেন, রাতে থাকার মতো কোথাও আশ্রয় খুঁজে না পেয়ে একটি গাছের নিচে বসেছিলেন। শীতের রাত, চারিদিকে হিম শীতলতায় ছেয়ে গেছে। প্রায় 2 ঘন্টা পর এক পথিক সেখান দিয়ে যাওয়ার সময় তোর দাদাকে দেখে তার বাড়িতে নিয়ে গেলেন। সেই উপকারের প্রতিদান স্বরূপ তোর দাদা সেই বাড়ির মেয়েকে ছেলের জন্য পছন্দ করে নিলেন। তোর বাবার মতামত চাইতে সে রাজি হয়ে গেল। মেয়েটা দেখতে খুব মিষ্টি হলেও বংশ যে খুবই নীচ। বামন হয়ে চাঁদে হাত বাড়ানোর মতো অবস্থা। আমি কঠোর হয়ে নিষেধ করেছিলাম, এই মেয়েকে পুত্রবধূ হিসেবে মানব না। কিন্তু তোর বাপ দাদা আমাকে না জানিয়ে মেয়ের বাড়ি চলে গেলেন, ফিরলেন বধূ নিয়ে। তোর মা সংসারের সব কাজ একা করেও আমার মন পায়নি। অনেক সময় মায়া লাগতো, তবুও নিজেকে শক্ত রেখেছি। পাড়ার লোকেরা কথা শোনাতো, টিপ্পিনি কাটতো। আমি আর কি করব? লোকের কথার ভয়ে তোর মাকে কাছে টেনে নিতে পারিনি। সেবার দাদি অনেক দিন আমাদের বাড়িতে থেকেছিলেন। এরপর ঠিক কয়েক মাস পর তিনি মারা যান। বড় চাচার অবস্থা বেশ উন্নত হয়েছে। বাবার সেই ব্যবসার অংশ এখন তার আঙুর ফুলে কলা গাছের মতো। ছেলেদেরকে বিদেশে পাঠিয়েছেন, মেয়েদের বিয়ে দিলেন, শুধু আমার বাবা পড়ে থাকলেন ফেলনার মতো। আমার সহজ সরল মায়ের অকৃত্রিম ভালোবাসা আঁকড়ে ধরে কাটিয়ে দিলেন নিঃসঙ্গ জীবন। বাবার খুব আফসোস ছিল মা কেন তার স্বপ্নে আসেন না। তবে কি মা বাবার উপরে রেগে আছেন? মাকে তিনি খুব বেশি দুঃখ দিয়ে ফেলেছিলেন। এসব কথা পুনরুত্থান করে বাবা অনেকটা ভেঙে গেলেন। ভার্সিটিতে ওঠার আগেই আবার বিয়ে হয়ে গেল। দোরা ভাই ছিলেন অসম্ভব ভালো মনের মানুষ। যেহেতু আমাদের ভাই নেই, তাই আমি ওনাকে ভাই বলেই ডাকতাম। বাবাও তাকে খুবই পছন্দ করতেন, নিজের ছেলের মতো করে। আপার বিয়ের পর মাসে একবার বাবা বিশাল বাজার নিয়ে তার বাড়িতে উপস্থিত হতেন। প্রতি ঈদে জামা, সালামি সহ আরো অনেক কিছু তাদেরকে উপহার দিতেন। ভাইয়ের চরিত্র, সততা, ব্যবহার আমাদের মুগ্ধ করেছিল। আমার মনে হতো বিশাল এই পৃথিবীতে আমি একা নয়, আমার একজন ভাই আছে। বাবা আমাকে তাদের হাতে তুলে দিয়েছিলেন, ভরসা করেছিলেন। বাবার সমস্ত সম্পত্তির অংশীদার শুধু আপা আর আমি। হঠাৎ একদিন বাবার হার্টে সমস্যা ধরা পড়লো। বাবাকে নিয়ে ছুটতে লাগলাম সবখানে। শেষ বেলা বাবা বলতেন মা নাকি এখন তার স্বপ্নে আসেন। মায়ের মন করা অবয়ব, মিষ্টি হাসি যেন দেখতে পান দেয়ালের প্রতিটি চিত্রে। বাবা মারা গেলেন, আমি হলাম সর্বহারা, নিষ্প্রভ নিষ্প্রাণ বাবার চেহারার প্রতি তাকিয়ে রইলাম অনেকক্ষণ। আপা আমায় জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, তুই কাঁদ, একটু কাঁদ খুকি। আমি কাঁদতে পারলাম না। চোখের সামনে মা বাবা দুজনেই আমায় ফাঁকি দিয়েছেন। কার জন্য কাঁদবো? কাঁদলে কি তারা ফিরবে? জীবন আমার চলতে লাগলো পদ্ম পাতার উপরে জমে থাকা পানির মতন। আপা ও দুলা ভাইয়ের উপরে নির্ভরশীল হয়ে গেলাম। আমার সব আছে, বাড়ি ঘর ভর্তি ফার্নিচার, ব্যাংকে জমানো টাকা। শুধু নেই পাশে থাকার মতো একজন মানুষ। গ্রামের একটি বাড়িতে একা একা অবিবাহিতা মেয়ের থাকাটা বিপজ্জনক। কেউই এটি স্বাভাবিক দৃষ্টিতে নেবে না। সবকিছু থেকেও আপার বাড়িতে পড়ে রইলাম আস্থা করে পড়ে থাকা আবর্জনার মতো। আপার রান্নাটা ভাইয়ের পছন্দ ছিল না, তাই আমি রাখতাম। ধীরে ধীরে সবার মুখোশ খসে পড়তে লাগলো। এখন প্রায় ভাই ও আপার মধ্যে ঝগড়া হয়।
ভাইয়ের কথা হলো আপা যেন তার অংশ বুঝে টাকাগুলো ভাইয়ের হাতে তুলে দেন। এটা দিয়ে নাকি তিনি ব্যবসা করবেন। এদিকে আমি প্রতি মাসে ব্যাংক থেকে একটা অ্যামাউন্ট উঠিয়ে ভাইয়ের হাতে তুলে দিই, যেন তার কাজে লাগে। কিন্তু সবকিছুর পরেও তার সততা থাকলো না। আমার যাওয়ার মতো জায়গাও ছিল না। আমার নিজের বাড়িতে যে কাউকে নিয়ে রাখবো এরও কোনো উপায় নেই। সব থেকে আমি নিঃস্ব। বড় চাচা ও ফুপুরা খোঁজ নাও বলতে মাঝে মাঝে কিছু টাকা পাঠান, কিন্তু আমাকে নিয়ে যে রাখবেন বা আমার সাথে থাকবেন এই খেয়াল তাদের মধ্যে নেই। সবকিছুর পর বয়সটা আর ধরে রাখতে পারিনি। চোখের পলকে কেটে গেল কতটা বছর। পাত্রপক্ষ যে আসে না তা নয়, বহুজন আসে বহু দাবি নিয়ে। আমায় বিয়ে করে নিলে যে ও সবটাই পাবে এটা কেউই বুঝলো না। ধূসর ঘেরা জীবনে ইচ্ছে করে লোভাদর লোকের সাথে জীবন জড়াতে চাইনি। কয়েকজন আবার বোনের উপর নির্ভরশীল রেখে চলে যায়। একজন তো আবার বলেই ফেলেছিল শ্বশুর বাড়ির সাপোর্ট পাবে না। ফুপাতো ভাইয়ের বউ ডেলিভারির সময় মারা যাওয়ায় কয়েকদিনের জন্য ওখানে গিয়েছিলাম। ফুপু নিজেই ডেকে নিয়েছিলেন, তখন ফুপুর সংসারের সমস্ত কিছু সামলিয়েছি। এরই মধ্যে ওই ভাই আমাকে বিয়ে করার প্রস্তাব রাখলেন। পরিবারের অন্যান্যদের মতামত ছিল তাই, কিন্তু ফুপু মানলেন না। আমি এসবের কিছুই জানতাম না, তবুও ফুপু সেদিন আমায় খুব অপমান করে বের করে দিয়েছিলেন। আমি নাকি অলক্ষণে বাপ মাকে খেয়েছি কত কি, এখন নাকি তার ছেলেকে খেতে এসেছি। নির্বাক দৃষ্টিতে শুধু তাকিয়েছিলাম। আমার খালাদের কেউ বেঁচে নেই, মামাও নেই। গোটা পৃথিবীতে আমার কোনো স্থান নেই। সমাজ বলে আমি অপয়া, বয়স বাড়ছে, বিয়ে হয় না। আরেক শ্রেণীর ভাষ্য আমি স্বাধীনতায় বিশ্বাসী, বিয়ে সংসারের বুলি মানি না। কাকে কি বোঝাবো? একটি সংসারের স্বপ্ন তো আমারও ছিল। আমি তো কখনোই এমন জীবন চাইনি। কপালে বিয়ে ছিল না, কি করব আমি? বাবা মা ভাইহীন একটা মেয়ের দিনগুলো যে কতটা তিক্ত তা কেউ বুঝবে না। মাঝে মাঝে মনে হয় যদি বাবা পুনরায় বিয়ে করতেন তবে বোধহয় ভালোই হতো। অন্তত নিজের বাড়িতে একটু আশ্রয় পেতাম। সব থেকে অন্যের বোঝা হওয়াটা খুবই কষ্টকর। এভাবে আসলেও বাঁচা যায় না। মা ঠিকই বলেছিলেন, মা ছাড়া সন্তানরা বাঁচে না। বাঁচলেও সেই বাঁচাটা বাঁচার মতো হয় না। মা মানেই যে ছায়া, ছায়া ছাড়া দেহ হয় না। ছায়া সরে গেলে দেহের অস্তিত্ব থাকে না। আজ যে আমি বড্ড একা হয়ে গেছি মা। আমার বেঁচে থাকাটাও যে বেঁচে থাকার মতো না। আপা মুখ বুজে কাঁদে। সংসার অবশ্য করতে চায়নি, কিন্তু তার মেয়ের মুখের দিকে তাকিয়ে সবটাই মেনে নেয়। দোলা ভাইয়ের চোখে মুখে উচ্ছ্বাস। এখন তার কথা হলো আমি যেন বাড়িঘর সব বিক্রি করে টাকা তার হাতে তুলে দেই। এরপর আমায় বিয়ে দিয়ে সে ব্যবসা শুরু করে পরে আমাদের টাকা ফিরিয়ে দেবে। খুব হাসি পায় নিজের অসহায়ত্ব দেখে। একটি ভাই কিংবা আরো একটি বোন থাকলে হয়তো এই মানুষগুলোর উপরে নির্ভরশীল হতাম না। বাবাও হয়তো বুঝতে পারেননি তার আদরের ছোট মেয়েটার জীবন প্রদীপ তার সাথেই নিভে যাবে। চাচা মামা ফুপু খালা জগতে কেউই আপন না। ওরা কিন্তু ঠিকই আমায় ডাকে যখন তাদের প্রয়োজন হয়। রান্নার হাত ভালো হওয়ায় বিপদে পড়ে গেছি, কোনো অনুষ্ঠানে ওরা আমাকে দিয়ে রাধায়, কিংবা কেউ রান্নার জন্য কয়েকদিন আমাকে তার বাড়িতে নিয়ে যায়। আমি অনুরা, মানে যে মেয়ের বিয়ে হয় না। আমার বিয়ে হয়নি, হয় না কেন তা কখনো কেউই জানতে চায় না। আমার জীবনে কি ঘটেছিল, কেমন আছি আমি, কেন এমন তাও জিজ্ঞেস করে না। শুধু জানে আমার বিয়ে হয় না। একটা মেয়ে হিসেবে সংসারের স্বপ্ন আমিও বুনেছিলাম। সমস্ত শখ আহ্লাদ স্বপ্ন সেই সংসার ঘিরে আমার মনের মতো করে সাজানো গোছানো সবই কল্পনা করে রেখেছিলাম। কিন্তু ভাগ্যের কি নিদারুণ পরিহাস! মায়ের আঁচল ধরে ছুটে চলার সময় কি বুঝেছিলাম জীবন আমার এমন হবে? মা কি ভেবেছিল তাকে ভরসা দেওয়া খুকিটার জীবন নরকে পরিণত হবে? আমার সমস্ত সুখ তো চলে গেছে মায়ের সেই খাটিয়ার সাথেই। মায়ের কবরস্থানের সাথে আমার ভালো থাকা উচ্ছ্বাসটুকু কবরস্থ হয়ে গেছে। বাবার হাত ধরে ঘর থেকে বের হওয়ার সময় বাবাও কি ভেবেছিলেন, বুঝেছিলেন তারা কি আজ আমার এমন অবস্থার কথা জানেন? কত রকমের প্রশ্ন জাগে মাথায়, উত্তর পাই না। চোখের পলকে পৃথিবী আমার সংকীর্ণ হয়ে আসে। আবার আকাশের বিশালতার দিকে তাকালে বেঁচে থাকার আশ্বাস ফেরে। সমাজের কথা এখন আর গায়ে লাগে না বলেও আমি কাঁদি। আমার দম বন্ধ হয়ে আসে, আমার দিনগুলো ধূসরে মেখে যায়। বেঁচে থাকাটা তখন গলায় কাটার মতন বেঁধে। আমার সেই ফুপুর স্বামী ও মেয়েটা মারা গেল 1 বছরের মধ্যেই। আদরের ছেলে পুনরায় বিয়ে করে স্ত্রী নিয়ে পাড়ি দিয়েছে বাহিরে। ফুপু বড্ড একা হয়ে গেলেন। এই তো কয়েকদিন আগেও আমায় ডেকে নিয়ে গেলেন তাকে একটু দেখে রাখতে। জীবন কি অদ্ভুত, কি তিক্ত, কি বিষাক্ত যন্ত্রণাময়! একজন অনুরাগকে অহেতুক প্রশ্ন করার আগে অবশ্যই আগে তার জীবনের গল্পটি শুনে নেবেন। শখ করে কেউ অবিবাহিতা থাকে না। শুধু স্বাধীনতা হরণের জন্য মেয়েরা বিয়েতে আতঙ্কিত হয় না।
শখ, বিলাসিতা, ঐশ্বর্যের আশায় সবাই বয়স বাড়ায় না। বিয়ে না হয় আরো বহু কারণ রয়েছে। বাবা নেই, ভাই নেই, অর্থ নেই, ভালো পরিবার নেই, সৌন্দর্য নেই, কিংবা পরিচয়টা যেন ঝরা পাতার মতন। দূর থেকে আপনি তাকে নিয়ে মাথা ঘামাতেই পারেন, কিন্তু কাছে গিয়ে ভরসার হাত বাড়ানোর মতো মনুষ্যত্ব আপনার নেই। কার বিয়ে হয়নি, কেন হয় না, নিশ্চয়ই তারই দোষ। এমনটা ভাবাটা বন্ধ করুন। যার যার পরিস্থিতি শুধু সেই বোঝে। কাউকে বাঁচাতে না পারলে অন্তত মেরে ফেলবেন না। আর মেরে ফেলা মানেই দেহ দাফন করা নয়। দেহ থেকেও মানুষ মরে, মন মরে, স্বপ্ন মরে যায়। তখন তার কাছে প্রকৃত মৃত্যুটাও যেন কৃত্রিম। গল্পের অনুরাগ হয়তো শেষে একটি সুন্দর জীবন হতো, তবে বাস্তবতা যে এমন নয়। আমাদের চোখের সামনে থাকা এমন হাজারো অনুরাগকে কিভাবে মিথ্যে আশ্বাস দিব? আমি জানি না এটার সমাধান কি। আমি একা পারবো না। শুধু প্রার্থনা করব অনুরাগের সুন্দর একটি জীবন হোক। তো বন্ধুরা, তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, ভালো থেকো।